রাষ্ট্রপতি নির্বাচন ঘিরেও চলছে নানা জল্পনা কল্পনা। এরই মধ্যে পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, সতর্কতা জারি। মেট্রো রেলে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে বিস্তর আলোচনা। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে, এ বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আর উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ধন্যবাদ। আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। শুরুতেই আজিজ ভাই, আমি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাচ্ছি। এই যে সিলেট, হবিগঞ্জ ও এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা আসলে রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে একটু জানতে চাই। যে এই ঘটনায় সরকার তো বলছেন যে তাদের কেউ জড়িত নন, তাদের অশালীন বক্তব্যই আসলে এই উত্তেজনার কারণ, মানে আপনিও কি তাই মনে করেন? ধন্যবাদ আপনাকে। এখানে দুজন সহস্তর আলোচক আছেন এবং দর্শক শ্রোতা। দেখেন, প্রথম কথা হচ্ছে গণতান্ত্রিক অগ্রযাত্রায় কোনো অশ্লীল শব্দ ব্যবহার করার পরিবেশ নাই। আপনি যখন বলেন, আপনি কয়েকটা উদাহরণ দিই, এই আমার কাছে সব ধরা আছে ভিডিও। আপনি সালাউদ্দিন আহমেদকে বলা হচ্ছে, পাটোয়ারি বলতেছে এ বেয়াদব, এটা ভাষা? তারেক রহমান কোথায় জন্মগ্রহণ করছে? পাকিস্তানে। কিভাবে জন্মগ্রহণ করছে? তারেক রহমানের ওয়াইফ, তার মেয়ে, এগুলো সমালোচনার ভিতরে কেন আসবে আপনি বলেন? তারপরে বলা হচ্ছে যে আপনার 24-এর অস্ত্র গেল কোথায়? 24-এর অস্ত্র, ওই যে 24-এর অস্ত্র মানে তো আমি বুঝি যে 5ই আগস্টের পরে প্রায় 60 ভাগ থানা লুট হয়েছে, পুলিশ মেরে ফেলা হয়েছে। তো এখন কি করবেন? অনেকে বলে যে না, এর জন্য তো এরকম আক্রমণ, হ্যাঁ আক্রমণ করতে পারবে না, এটা ঠিক, কিন্তু তাকে গ্রেপ্তার করলে আবার বলা হবে যে এই যে কথা বলছে গ্রেপ্তার করছে। আপনি দেখেন, আপনার এই জন্য বলছে, সেনাপ্রধানকে বলছে বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে রেখে হামলা হয়েছে। অস্ত্র চালাইতে জানে না, অস্ত্র চালাতে জানে না। হ্যাঁ, আপনি বলেন যে এই কথা যদি আগে বলতো, আমিও বলি যে এখন সেনাবাহিনী তো দন্তহীন হয়ে গেছে, আগে বললে তাকে খুঁজে বের করে ওই গ্রাম ধরে পিটে লাশ করে দিত। আমি এই জন্যে বলি যে যারা এই যে অভ্যুত্থানের শক্তি, এই তরুণরা তো আগামী দিনে দেশ চালাবে, কিন্তু সামনে যে খাতা রয়েছে, বিশেষ করে হবিগঞ্জে যেটা বললেন, ওখানে দেখেন নাহিদ ছিল, নাহিদের ভাষা নিয়ে কোনো কথা নাই, কিন্তু ওখানে হাসনাত ছিল, সারজিৎ ছিল, পাটোয়ারি ছিল, এদের নিয়ে প্রচুর বিতর্ক আছে। ইউনূস প্রত্যেকটা ছাত্রকে আপনার মন্ত্রণালয়ে বসায় দিয়েছে, সংস্কার কমিশনে বসায় দিয়ে অনেক বিতর্কিত হয়ে গেছে। এই বিতর্কিতরা রাজনীতি থেকে দূরে সরে দেওয়া উচিত, পরিষ্কার এলিমিনেট করে দেওয়া উচিত। কারণ এই যুব সমাজ সম্প্রদায়কে ডক্টর মোহাম্মদ ইউনূস মব করে ব্যবহার করে, মবের ভাষা ছাড়া এরা কথাই বলতে পারে না, এদের রাজনীতি করার কোনো যোগ্যতা নাই। এই জন্য আমি বলবো যে রাজনীতি আপনি করেন, কিন্তু ভাষা তো শালীন হতে হবে। গণতন্ত্রে তো ভাষা একজনের আরেকজনের প্রতি শ্রদ্ধা তো থাকতে হবে, সেটা তো নাই, সেই ভাষা তো নাই। এখন আমার কাছে, আমি যা বলছি সব ভিডিও আমার কাছে ধরা আছে, সুতরাং আমি প্রমাণ। তারা তো একেবারেই তরুণ, সেক্ষেত্রে তরুণ পলিটিক্স বিএনপির কোনো দায় আছে কিনা? তরুণ পলিটিক্স রাজনীতি, যারা তাদের ম্যাচুরিটি আসে নাই, যারা চুরি শিখছে, ইউনূস তাদের চুরি শিখাইছে, চুরির ভিডিও আমার কাছে আছে, চুরি শিখাইছে, তাদের আবার এত রাজনীতিতে ঢোকার ইচ্ছে কি? বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেখেন হারুনের ভাতের ঘর বলা হতো না, সেখানে তো সারজিৎ এবং হাসনাত তারা তো পরে যুক্ত হয়েছে। তারপরে এখন ওখানে এসে বলছে তারা তো, এই যে হাসনাত, আপনার ভিডিও আছে তো, সে তো পুরা ছাত্রলীগের ক্যাডার ছিল। তো এগুলো আসছে ঠিক আছে, ছাত্র ক্যাডার রাজনীতি বদলাতে পারে, কিন্তু এইভাবে অশালীন শব্দ উচ্চারণ করা এবং আপনার লুটপাট করে খাওয়া, এটা তো রাজনীতি না। দেখেন, জুলাই নিয়ে এটা মাইলেজ পাওয়ার চেষ্টা, কে জুলাইয়ের অগ্রভাগে ছিল এটা, এবং সামনে স্থানীয় সরকার নির্বাচন, এই কারণে একে আরেক অন্যের সাথে দ্বন্দ্ব, এটা আমার কাছে মনে হয়েছে। যেমন ধরেন, আমি যে ছাত্র দলের তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে, ছাত্র দলের লোকরাই কিন্তু এটার ভিতরে জড়িত ছিল, সাথে অনেকেই ছিল, এটা ঠিক, এটাকে অস্বীকার করার কিছু নাই। ছাত্রদল ছিল না এটা বললে তো সত্য হবে না, কিন্তু যে কথাগুলি বলছে, আমার ব্যক্তিগত
ওপিনিয়ন হচ্ছে এদের রাজনীতি করার অধিকারই নাই, যেসব ভাষা ইউজ করছে। হ্যাঁ, না, এটা ফালতু চোর বাটপারের রাজনীতি করার এদেশের কোনো অধিকার নেই। তাহলে ওই লোকগুলোকে কি করবেন? ওই লোকগুলো পলিটিক্স থেকে সেরে যাক, কই যাবে? বাদ যাক, পলিটিক্স করবে না। পলিটিক্স করার যোগ্যতা না থাকলে, এটা তো কনস্টিটিউশনাল রাইটস। কনস্টিটিউশনাল রাইট হলে কি আপনি এখানে বলৎকার অমক টমক করে পলিটিক্স করবে? সেগুলোকে বিচারে কি বিচার করেন? বিচারে তো কেস করতে, আবার এটার প্রতিবাদ করেন কেন? না কেন আমি প্রতিবাদ করি না। ধরবে, কেস কি করছে? কি কেস করছে? হ্যাঁ, মোবাইল চুরির কেস করবে। মোবাইল চুরি হলে আমার মোবাইল চুরি করবে, তার গালিগালাজ নিয়ে কেস করতে পারতো, মানহানি নিয়ে কেস করতে পারতো, হামলা নিয়ে কেস করতে পারতো। গালিগালাজ তো আইন নাই। আইন বের করেন, আইন করেন। আইন হচ্ছে, আইন করবে, করেন, আইন করবে। আইন যেহেতু নাই, আপনি এই কথা কেন বলেন যে আপনি তাদেরকে মাইনাস করে দিবেন? এটা কনস্টিটিউশনাল রাইট। মাইনাস কনস্টিটিউশনাল রাইট। আপনার ভাষা, আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করা দরকার। না, আমার কোনো পরিবর্তন সম্মানের জনক বলতেছি না, ঠিক আছে, আমার পরিবর্তন এইটাই দরকার যে আপনি যে লোকটা বলে প্রধানমন্ত্রী তার জন্ম নিয়ে প্রশ্ন করে, এটা আমিও সাপোর্ট করি না। এটা বিচারের আওতায় নিয়ে আসেন। না আজিজ ভাই, তাকে কি বিচারের আওতায় একটু বলি না, এটা উস্কানি দেওয়া হয় তাকে আরো। না, এই পাটোয়ারি শুরু থেকে আপনি চিন্তা করেন, আপনি এটা দিয়ে রাখলেন কেন? মির্জা আব্বাস, সে মৃত্যু পথযাত্রী, তাকে নিয়ে কথা বলেন। বলেন তো তারেক রহমানের ওয়াইফ কি করছে, তার মেয়ে কি করছে, বলেন। তাদের এটা কিন্তু সংসদে পর্যন্ত আলোচনায় আসছে, আইসে এরকম জায়গায় আসছে যে আমরা এটা খুঁজে বের করে এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে, এবং বিরোধী দলীয় নেতা তিনি বোল্ডলি বলেছেন এটা, এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী তিনিও এটাকে সমর্থন করে বলেছেন যে হ্যাঁ, রিয়েলি এটা বের করা হবে এবং এর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সেই জায়গায় যদি আপনি ব্যবস্থা না নেন, তাহলে আমরা উল্টা প্রশ্ন করবো সরকারকে। রাখেন, মানে আমরা তো তাহলে সরকারকে উল্টা প্রশ্ন করবো যে সরকার চাচ্ছে না। না, সরকার চাচ্ছে না, এটা ঠিক। যে আমার কথা হলো সবগুলো পার্লামেন্টে অভ্যুত্থানের শক্তি। যেমন আপনি বললেন যে রাস্তায় আছে গণভোটের জন্য, গণভোটের জন্য রাস্তায় যাবে কেন? আপনার যখন হাইকোর্টের রায় হলে তখন বিরোধী দল থেকে বলা হলো আপিল করার পরে এই হাইকোর্টের রায়কে আপনার বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট তো রায় দিছে। আপনি যদি গণভোট চান, সুপ্রিম কোর্ট তো বলে দিছে 7-এর ক 7-এর খ এবং এগুলো বাতিল করে দিয়েছে। বাতিল করে গণভোট সহ নীতি নৈতিকতা এগুলো সব সংসদে ছেড়ে দিয়েছে। জুলাই চার্টারও সংসদের সমাধান করতে বলছে। আপনি রাস্তায় যান কেন? তাহলে বলেন যে সুপ্রিম কোর্টের রায় মানি না, বলেন। এখন জুলাই সনদে যেটা বলা হয়েছে, বিএনপির সরকারি দল একটা কমিটি করতে চাইছে 10 জনের। আমি নিজে শুনেছি বিরোধী দলের প্রধান বলছেন যে সমান সমান রাখেন। কেমন সমান সমান রাখবে? পার্লামেন্টে একজন 2/3 মেজরিটি, আরেকজনের 80টা সিট, সমান সমান কি করে রাখবে? 7-5 রাখছে, 7-5-এ 5-এ যাবে না, অ্যাটেন্ড করে নাই। সমাধানটা ওই কারণে যায় নাই। সমাধানটা কেন? আমি এই প্রসঙ্গে আসবো। জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে একটু আসতে চাই। অশালীন বক্তব্যের বিরুদ্ধে আসলে সরকার কি ব্যবস্থা নিতে চাচ্ছে না, এমন একটা প্রশ্ন করেছেন। তাহলে তারা, মানে রাশেদুল ভাই যেটা বললেন, যে তারা প্রশ্ন করবে যে সরকার আসলে চাচ্ছে না। ওনারা যে রাজনীতি করেছেন, তো ভুলে ভরা রাজনীতি। 71 সাল থেকে, 71-এ মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, পাক হানাদার বাহিনীর সহযোগিতা করে তারা যে রাজাকারী যে করেছেন, তারা দেশের স্বাধীনতাকে এখন পর্যন্ত তারা দেশের স্বাধীনতাকে তারা মেনে নিতে পারেনি। ভুল তারা স্বীকার করে নাই, ভুল তারা স্বীকার করেনি। আমরা আওয়ামী লীগ যেভাবে এই যে আপনি মাননীয় সংসদ সদস্য, আপনার একটা বুঝ থাকা উচিত। এরকম একটা টক শোতে একজন যখন কথা বলবে, আরেকজনের কথার মধ্যে আপনি সংসদ সদস্য হতে পারেন, আপনি নিজের গলাটাকে সেখানে রেজ করতে পারেন না। আপনার সময় আপনি কথা বলবেন, ঠিক আছে, বলেন। আপনার সময় আপনি কথা বলবেন, এটা আপনি আরেকজনের সময় আপনি কথা বলতে পারেন। কথা বললে আরেকজন কথা বলা উচিত না সেটা। তো আমি যে কথাটি বলছি যে এই আমি খেয়ে হারিয়ে ফেলেছি, কি বলছি, মানে ভুলে ভরা রাজনীতির কথা বলছেন। এবং আপনাদের দলেও করতেন, আমাদের দলগতভাবে মুক্তিযুদ্ধকে আমরা ওন করি। মুক্তিযোদ্ধাদের দল হচ্ছে বিএনপি। জামাত কি সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা তারা করেছিল, সেটার জন্য এখন পর্যন্ত তারা ভুল স্বীকার করেছে? নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। কোথায়, কবে, কখন, কোন জায়গায়? সংসদে দাঁড়িয়ে এখন না, এটা ক্লিয়ার করে উনি বলেন না, ক্লিয়ার করে বলতে হবে। যদি কারো মনে দুঃখ দিয়ে থাকে, দুঃখ দেওয়া আর এই কথা এক না। এখন ব্যাপার হলো, এই যে সম্প্রতি একটা আইন হলো, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করে গেল, সে মানে কি বলে অধ্যাদেশ জারি করেছিল, সেটা আমরা আইনে পরিণত করেছি। সেই আইনে তো স্পষ্ট লেখা আছে যে জামাতি ইসলামী, নেজামে ইসলামী বা অন্যান্য দল, তারা হচ্ছে পাক হানাদার বাহিনীর আপনার দোসর ছিল।
এবং তাদের যে জোটের শরিক এখন এনসিপি, জামাত তো এটার বিরোধিতা করেছিল, এনসিপি আলাদা চিঠি দিয়ে বলেছে যে না, আমরা এটার এই বিরোধিতার সাথে আমরা নাই, আমরা এই আইনটা করার পক্ষে। তো আইনগতভাবেই তো তারা পাক হানাদার বাহিনীর এখন সহযোগী। তো এখন তারা এই কথাগুলো বলে, তারা তো কথা বলবেই, তারা তো এই যে কি বলে, কি নাম লোকটার যে উল্টাপাল্টা কথা বলতেছে, পাটোয়ারি না কি নাম, হ্যাঁ, তো পাটোয়ারি সাহেবদের সহযোগী হবেন, তাদের বক্তব্যকে ওন করবেন। জামাত এবং এনসিপি তারা তো এখন একটা দুরভিসন্ধি রাজনীতি করছে। তারা এই নির্বাচনটাকে তারা মেনে নিতে পারে নাই, জনগণের রায়টাকে তারা মেনে নিতে পারে নাই, না মেনে নিতে পেরে তারা আজকে দ্বিমুখী রাজনীতি করছে। সংসদে এক ধরনের আচরণ, সংসদের বাইরে হচ্ছে আর এক ধরনের আচরণ। সংসদে কিন্তু তারা এই কথাগুলো বলে না। এই যে তারা এই যে পাটোয়ারি সাহেবরা যে কথাগুলো বাইরে বলছেন, সংসদে কিন্তু এই কথাগুলো তারা বলেন না। কেন বলেন না? কারণ সংসদের বাইরে তারা একটা সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করে আরেকটি গণ অভ্যুত্থানের তারা স্বপ্ন দেখছে, এবং তাদের মনে মনে সুপ্ত বাসনা আগামী ডিসেম্বর নাগাদ তারা এরকম একটি গণ অভ্যুত্থান ঘটাবেন। এইটার প্রেক্ষাপট তারা রচনা করতে চাচ্ছেন বাইরে এইসব কথাবার্তা বললে। এইসব কথা বলে তারা জানে জনগণ বিক্ষুব্ধ হবে, বিএনপি ক্ষুব্ধ হবে, তাদের উপর আক্রমণ করবে, তারা এটার একটি সিম্পিথি নেওয়ার চেষ্টা করবে। জনগণ কিন্তু এখন খুব ভালো করেই জানে আজকে এই সব প্রত্যেকটা ঘটনার সাথে জন্য এটা এনসিপি তো দায়ী, এবং তাদের সাথে জামাতও দায়ী। জামাত তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। তাদের জোট সঙ্গীদেরকে তারা সমঝায় রাজনীতি করাতে পারতেছে না, এবং তারা মাঝে মধ্যে দেখতেছে যে এনসিপি তো আগায় যাচ্ছে, মাঝখানে এনসিপি মনে করছে জামাত আগায় গেছে, আমরা একটু আরেকটু উল্টাপাল্টা কথা বলে আমরা একটু আগায় যাই। এখন জামাত দেখতেছে এনসিপি একটু আগায় যাচ্ছে, এখন জামাত আবার লাভ দিয়ে পড়ছে তাদেরকে রক্ষা করার জন্য। তো এইসব করে রাজনীতি আসলে হয় না, গণ অভ্যুত্থানের পরে রাজনীতি এইটা হয় না। আজকে উনি বলছেন যে যেসব কারণে জুলাই পদযাত্রা, সেসব কারণ বিএনপি মেনে নিলেই পারে। বিএনপিকে বলেছে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে না, সেই বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি সংসদের কমিটি গঠন করতে বলেছে, ওনারা তো সেই কমিটিতে যান নাই। যখন আজিজ ভাই বলছিলেন যে এরকম, তখন তো সংসদে দাঁড়িয়ে ওনাদের যে নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি তো একবারও বলেন নাই যে আমরা কমিটিতে নাম দিব না। উনি বলেছিলেন যে সমান সমান সদস্য দেন, তার মানে সমান সমান সদস্য হলে ওনারা আসতেন। সমান সমান সদস্য তো সম্ভব না, সংসদে তো আসন সংখ্যার ভিত্তিতে আপনার কমিটিগুলো হবে, সেই অনুযায়ী হবে। আর এখন যে দেওয়া হয়নি বলে এখন তারা বাইরে যেয়ে বলছে যে এই কমিটি হবে না, আমরা সংস্কার কমিটি চাই। এই হলো দ্বিচারিতার রাজনীতি, সংস্কার পরিষদ চাই। আজকে এই যে জামাত এনসিপি তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যক্তির সাথে আপনার মানে অশুভ আতাত করে তারা নির্বাচন ছাড়াই 5 বছর থাকতে চেয়েছিল, সেটা পারে নাই বিএনপির কৌশলের কারণে, জনগণের কৌশলের কারণে। আমরা আস্তে ধীরে সকলের সাথে আলোচনা করে সমন্বয় করে করব। তাড়াহুড়া করতে গিয়ে ওই যে ঐক্যমত্য কমিশনে ওনারা যে আপনার কিছু আপনার ঢুকিয়ে দিয়ে সেখানে আপনার একটা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যেটা কিন্তু আজকে আমাদের বুমেরাং হয়ে যাচ্ছে। তাড়াহুড়া করে ঐক্যমত্য কমিশনও আগাইতে পারে নাই বা পারবেও না, পারছিল না, যে কারণে পরবর্তীতে কিন্তু নির্বাচন দিতে হয়েছে। তাদের মূল টার্গেট ছিল জামাত এবং এনসিপির এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐক্যমত্য কমিশনের কয়েকজন ব্যক্তির, যে একটা গন্ডগোল লাগিয়ে গোলমাল লাগিয়ে আপনার নির্বাচন বাতিল করে 5 বছর তারা ক্ষমতায় থাকবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, এবং একই সাথে আমরা মনে করি এই দেশকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সেখানে কে স্বাধীনতার পক্ষে কে স্বাধীনতার বিপক্ষের এই কথা বলে কিন্তু আগানো যাবে না। সেই জন্য বিএনপি যে গঠন করেছিলেন শহীদ জিয়া, সেই সময় অনেকেই কিন্তু সেখানে যুক্ত হয়েছিলেন বিএনপির ওই ঘোষণাপত্রকে মেনে নিয়ে, অর্থাৎ দলগতভাবে কিন্তু তারা মেনে নিয়েই কিন্তু মানে এই মুক্তিযুদ্ধকে মেনে নিয়েই কিন্তু আপনার তারা বিএনপিতে যোগদান করেছিল। কিন্তু জামাতকে মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছে? মুক্তিযুদ্ধের সময় তারা যে আপনার এই যে পাক হানাদার বাহিনী সহযোগিতা করেছিল, এই যে নারী ধর্ষণে তারা যে সহযোগিতা করেছিল, রাজাকার আল বদরে তারা যে নাম লিখিয়েছিল, আল শামস বাহিনীতে যে তারা নাম লিখিয়েছিল, সেই ব্যাপারে একবারও কি জাতির সামনে তারা ক্ষমা চেয়েছে? ক্ষমা চায়নি। তার মানে তারা জামাত ওই মুক্তিযুদ্ধকে আপনার মেনে নিতে পারে নাই। তারা এখন বলছে হ্যাঁ আমরা মেনে নিয়েছি। যেমন ধরেন আগে ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ, এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বলেছে আমরা তো বাংলাদেশের নাম আগে লিখেছি, আমরা তো আন্তর্জাতিক সংগঠন না, আমরা নেমেছি। আমরা ওই পরে যখন এই আইনের মারপ্যাচের মধ্যে তারা ঘোষণাপত্রের মধ্যে তারা হয়তো কিছু লিখেছে, কিন্তু একটা বারও তারা বলে নাই যে মুক্তিযুদ্ধে আমাদের যে বিতর্কিত ভূমিকা সেই জন্য আমরা ক্ষমা চাচ্ছি, এ কথা কিন্তু তারা বলে নাই। তো সেটার সাথে শহীদ জিয়া বা বিএনপিকে তারা জড়িয়ে যে কথাগুলো বলছেন এগুলি সঠিক নয়।